আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে নতুন একটি এক্সপ্রেশন সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা স্পোকেন ইংলিশে সাবজেক্ট, এরপরে বি ভার্ব বা ডাইং টু কে মেইনলি এখানে ডাইং টু এটাকে কিভাবে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি, ইংরেজি কনভারসেশনে, ইংরেজি কথোপকথনে বা স্পোকেন ইংলিশে ডাইং টু কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি সেটা বোঝানোর জন্য মূলত এই ভিডিও ক্লিপটি। তো ডাইং টু যথারীতি তার আগে একটা বি ভার্ব বসবে সাবজেক্ট, এবং ডাইং টু এর পরে মেইন ভার্ব বসবে। স্ট্রাকচারটা কেমন আমি আবার বলছি, প্রথমে সাবজেক্ট, এরপরে একটা বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি এগুলো, এরপরে ডাইং টু কে ব্যবহার করব, এরপরে একটা মেইন ভার্ব ব্যবহার করব। তো আসলে এই স্ট্রাকচারটা দ্বারা বা এই ধরনের স্ট্রাকচার দিয়ে কোন কোন বাক্যগুলোকে আমরা প্রকাশ করতে পারি সেটাই আমরা বোঝার চেষ্টা করব। কোনো কিছু করার জন্য মুখিয়ে আছেন, অর্থাৎ সে কাজের প্রতি কারো একাগ্রতা, ব্যাকুলতা বোঝানোর জন্য এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। কেউ কোনো কাজ করার জন্য একদম উন্মুখ হয়ে আছেন, উনি মুখিয়ে আছেন, বা ওই কাজের প্রতি তার একাগ্রতা, ব্যাকুলতা, উনি অস্থির হয়ে আছেন সেটা করার জন্য, এমনটা বোঝাতেই মূলত আমরা ডাইং টু কে ব্যবহার করি। কারো কোনো কাজের প্রতি ব্যাপক আগ্রহ দেখে আমরা অনেক সময় বলি, যেমন এমন হয় না যে আমরা যদি বলি যে কোনো লোক মানে বিয়ে করবে, তো উনি প্রচুর পাত্রী দেখছেন, তো আমরা বলি না যে ভাই ও তো বিয়ে করার জন্য মরে যাচ্ছে। বলি না এরকম? তো এটা হতে পারে। তো অথবা দেখা গেল যে আপনি ঘুমাতে চাচ্ছেন। আপনার কোনো কিছু ভালো লাগছে না। আপনি সব দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে বলছেন, "না আমি আর পারছি না, খুবই টায়ার্ড লাগছে। একটু আ ঘুম দরকার আমার, ঘুমাবো। তোমরা সবাই যাও, চলে যাও, এটা সেটা। খাবো না, কিচ্ছু করব না, ঘুমাবো এখন।" তাহলে অনেক সময় আমরা এভাবে বলতে পারি, "ঘুমানোর জন্য মরে যাচ্ছে।" বা বেড়াতে যাওয়ার জন্য মরে যাচ্ছে। অনেক সময় আমরা একটু স্ল্যাং ওয়েতে বলি যে খাওয়ার জন্য জান বের হয়ে যাচ্ছে। অনেকে এভাবে বলি যে মরে যাচ্ছে, একদম মরে যাচ্ছে এটা করার জন্য। বা আমরা অনেক সময় খুবই আ রোমান্টিক ওয়েতেও অনেকে বলি যে কোনো একজন ব্যক্তিকে দেখার জন্য কারো জান বের হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তোমাকে দেখার জন্য আমি তো মরে যাচ্ছি। মানে ব্যাপারটা এমন না যে ও এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মজা করলাম বন্ধুরা। উনি এখন মরে যাচ্ছেন ব্যাপারটা এমন না। উনি এই মুহূর্তেই মরছেন এটা না। ডাইং টু মানে হচ্ছে উনি এখন মরে যাচ্ছেন এটা না। ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো একটা কাজ করার জন্য আপনি অস্থির হয়ে আছেন, ব্যাকুল হয়ে আছেন। সেটা এখন আপনার করা দরকার। এরকমের একটা ব্যাকুলতা, আকুলতা বোঝানোর জন্যই আমরা মূলত ডাইং টু কে ব্যবহার করি। বন্ধুরা, আমরা সরাসরি কিছু উদাহরণে চলে যাই। এখানে যে উদাহরণটা আমরা ১ম এ দেখতে পাচ্ছি, হি ইজ ডাইং টু মিট হার। কোন একজন ব্যক্তির সাথে দেখা করার জন্য, কোন একজন মানুষের সাথে দেখা করার জন্য সে উন্মুখ হয়ে আছে। হি ইজ ডাইং টু মিট হার। আমি যদি বলি আই এম ডাইং টু মিট ইউ, মানে কি? তোমার সাথে দেখা করার জন্য আমি মরে যাচ্ছি। দেখা না করলে মরে যাবো, ব্যাপারটা এমন না। মানে তোমার সাথে দেখা করার জন্য আমি মরে যাচ্ছি মানে হলো যে তোমার সাথে দেখা করার জন্য আমি ব্যাপক মানে আ ব্যাকুল হয়ে আছি, উন্মুখ হয়ে আছি। আমার একাগ্রতা, আমার ব্যাকুলতা বোঝানোর জন্য আমি বলছি আই এম ডাইং টু মিট ইউ। অনুরূপভাবে হি ইজ ডাইং টু মিট হার মানে হলো সে তার সাথে দেখা করার জন্য একদম ব্যাকুল হয়ে আছে। এরকমটা বোঝানোর জন্য আমরা ডাইং টু কে ব্যবহার করতে পারি। এরপরে যে উদাহরণটা আছে, বলা হচ্ছে দে আর ডাইং টু মুভ টু এ বিগার হাউস। বলা হচ্ছে বড় বাড়িতে যাওয়ার জন্য মুখিয়ে আছে। কোন একটা ফ্যামিলি তারা দীর্ঘদিন একটা ছোট বাসায় থাকে। ছোট বাসায় ২ রুম বা ৩ রুমের একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকে, একটা ফ্ল্যাটে থাকে তারা। দীর্ঘদিন পর তাদের বাবা বা তাদেরকে সৃষ্টিকর্তা এরকম একটা সৌভাগ্য দিয়েছেন যে তারা একটা ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স একটা বাসায় তারা নিজেদের করতে পেরেছেন। এতদিন তো ভাড়া বাসায় থাকতো। ২ রুম, ৩ রুম বা ৪ রুমের একটা অ্যাপার্টমেন্টে থাকতো। তো ছোট্ট একটা বাসা থেকে তারা বিশাল একটা বাসায় যাচ্ছে। তো আ বাসার মেম্বার্সরা সবসময় বাসার মালিককে বলে, "হ্যাঁ, আব্বু আমরা নতুন বাসায়, আমাদের বাসায় কবে যাবো? কবে যাবো? কবে যাবো?" তো আমাদের অনুভূতিটা এমন যে আসলে বড় বাসায় যাওয়ার জন্য, নতুন বাসায় যাওয়ার জন্য আমাদের একদম মানে আমরা মরে যাচ্ছি। বা আমরা মুখিয়ে আছি। আসলে আমাদের একাগ্রতা বা ব্যাকুলতা বোঝাচ্ছি। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে দে আর ডাইং টু মুভ টু এ বিগার হাউস, মানে হলো তারা বড় বাসায় যাওয়ার জন্য, নতুন তাদের বাসায় যাওয়ার জন্য, তাদের ফ্ল্যাটে যাওয়ার জন্য তারা একদম মুখিয়ে আছে। তাহলে কোনো কাজ করার একাগ্রতা, ব্যাকুলতা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি? ডাইং টু, এবং তার সাথে একটা বি ভার্ব আগে, সামঞ্জস্যপূর্ণ বি ভার্ব। সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী অবশ্যই বি ভার্বটা ব্যবহার করতে হবে। এরপরে যদি আমি বলি, I'm dying to look at all the work you have done. I'm dying to look at all the work you have done. বলা হচ্ছে তুমি যতগুলো কাজ করেছো, তুমি যে কাজকর্মগুলো করেছো এগুলো দেখার জন্য আমি মরে যাচ্ছি। মানে ব্যাপারটা এমন যে কোনো একজন ব্যক্তি অনেক কিছু করেছেন, কোনো একটা কাজ করেছেন, ছবি এঁকেছেন বা কোনো একটা ভালো কাজ করেছেন। উনি কিছু ভালো ভিডিও কনটেন্ট বানিয়েছেন বা উনি কোনো একটা কবিতা লিখেছেন, কিছু একটা ভালো একটা কাজ করেছেন বা কিছু একটা করেছেন উনি। সেটা ভালো কাজ, খারাপ কাজ পরের ব্যাপার। তো কি করেছেন এটা দেখার জন্য আ আপনার কাছে আপনি ব্যাকুল হয়ে আছেন। আপনি আপনার আকুলতা, ব্যাকুলতা যেটাই বলি না কেন, একাগ্রতা বোঝানোর জন্য আপনি বলছেন, "I am dying to look at all the work you have done." তুমি যা করেছো, যত কাজ করেছো, কি করেছো এটা দেখার জন্য আমার তো একদম
জান প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে, আমি দেখার জন্য একদম মরে যাচ্ছি, দেখার জন্য আমার জান বের হয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন। আমি আমার একাগ্রতা বা ব্যাকুলতা প্রকাশ করছি। এরপরে যদি আমরা বলি আই এম ডাইং টু লার্ন মোর অ্যাবাউট ইউ, আমি আপনার ব্যাপারে জানতে ব্যাকুল হয়ে আছি। আই এম ডাইং টু লার্ন মোর, আমি আপনার ব্যাপারে আরো জানতে ব্যাকুল হয়ে আছি। আই এম ডাইং টু লার্ন মোর অ্যাবাউট ইউ, আমি আপনার ব্যাপারে আরো জানতে ব্যাকুল হয়ে আছি। এরপরে সর্বশেষ উদাহরণ এই ভিডিও ক্লিপের, শি ইজ ডাইং টু ইন্ট্রোডিউস ইউ টু হার প্যারেন্টস। শি ইজ ডাইং টু ইন্ট্রোডিউস ইউ টু হার প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে ব্যাকুল হয়ে আছে। ব্যাপারটা এমন যে মনে করেন কোনো একজন ভদ্রমহিলা বা কোনো একজন ভদ্রলোকের মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক বিদ্যমান। তো ভদ্রমহিলা ভদ্রলোককে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিতে চায় যে চলো তোমাকে আজকে আব্বু আম্মুর সাথে দেখা করাবো। তো আব্বু আম্মুর সাথে দেখা করাতে চায়, এর জন্য উনি ব্যাকুল হয়ে আছেন, উনি একদম উন্মুখ হয়ে আছেন, উনি মুখিয়ে আছেন। এমনটা বোঝাতে কি বলা যেতে পারে? আমরা বলতে পারি শি ইজ ডাইং টু ইন্ট্রোডিউস ইউ টু হার প্যারেন্টস, তোমাকে সে তার মা বাবার সাথে দেখা করাবে, এর জন্য সে মরে যাচ্ছে, মানে একদম তার সে উন্মুখ হয়ে আছে, মুখিয়ে আছে, তার একাগ্রতা বা ব্যাকুলতা বোঝাচ্ছি। তার মানে হলো বন্ধুরা, কোনো কাজ করার জন্য কেউ মুখিয়ে আছেন, একদম একাগ্রতা বা ব্যাকুলতা বোঝানোর জন্য, ওই কাজটির ক্ষেত্রে একাগ্রতা বা ব্যাকুলতা বোঝানোর জন্য আমরা ডাইং টু কে ব্যবহার করতে পারি, এবং তার সাথে বি ভার্ব এবং মেন ভার্ব যথারীতি যার যেখানে জায়গা সেটাকে আমরা ব্যবহার করব। অবশ্যই টেন্স, পারসন, নাম্বার এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো আমরা আরেকটা জিনিস প্রাসঙ্গিক বলে রাখি বন্ধুরা, সেটা হলো গ্রামারটা কিন্তু ইম্পর্ট্যান্ট, গ্রামারের নির্ভুলতাটা গুরুত্বপূর্ণ। সো বেসিক গ্রামারটা আপনাকে জানতে হবে, বি ভার্ব কোনটা কোনটা এগুলো তো বুঝতেই হবে, মেইন ভার্ব কোথায় কিভাবে কাজ করে, টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, প্রিপোজিশনের ব্যবহার, ক্লজ, ফ্রেজ, মিনিমাম একটু ধারণা থাকা ভালো, কনজাংশন, ইনফিনিটিভ, ভার্বের টাইপগুলো সম্পর্কে একটু মোটামুটি ভালো ধারণা থাকা দরকার। আসলে গ্রামার একটু জানা ভালো, না জানলে আসলে ভুল হবে। নির্ভুল ইংরেজি বলা বা লেখার জন্য আসলে গ্রামারের নলেজটা থাকা ভালো। তো বন্ধুরা, আশা করি ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।